করেছিলাম। এটা হচ্ছে সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সারের তত্ত্ব এবং সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইমের দুইটা তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো আজকে আমি ওই সমাজবিজ্ঞান প্রথম তত্ত্বের তৃতীয় অধ্যায়ের আরো দুইজন সমাজবিজ্ঞানী নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি কার্ল মার্কসের অবদান নিয়ে আলোচনা করব। কার্ল মার্কসের অবদানের মধ্যে সব প্রধান যে তত্ত্ব সেটা হচ্ছে শ্রেণী সংগ্রাম তত্ত্ব। এই শ্রেণী সংগ্রাম তত্ত্ব নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে জন্ম পরিচিতি। কার্ল মার্কস 1818 খ্রিস্টাব্দের 5ই মে জার্মানিতে জন্মগ্রহণ করেন। আমাদের প্রতিটা সমাজবিজ্ঞানীর জন্মসাল এবং জন্মস্থান তোমাদের জানা দরকার। এটা তোমাদের বহু নির্বাচনী কোশ্চেনে আসে। তো সমাজবিজ্ঞানী কার্ল মার্কসের বিখ্যাত দুইটা গ্রন্থ হচ্ছে, প্রথমে আমি এখানে দুইটা গ্রন্থের নাম উল্লেখ করেছি, ওনার আরো গ্রন্থ রয়েছে। তো দুইটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং ডাস ক্যাপিটাল। তো আমি সমাজবিজ্ঞানী কার্ল মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্ব নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। শ্রেণী সংগ্রাম তত্ত্বে উনি কার্ল মার্কস সামাজিক ইতিহাসকে শ্রেণী সংগ্রামের ইতিহাস বলে মনে করেন। শ্রেণী সংগ্রাম বলতে এখানে বোঝানো হচ্ছে যে শাসকরা শাসিতদের নানাভাবে শোষণ করে, অর্থাৎ ধনী শ্রেণী বা পুঁজিপতি শ্রেণী বা বুর্জোয়া শ্রেণী বা ক্ষমতাধর শ্রেণীরা সবসময় নিম্ন শ্রেণীকে সবসময় শোষণ করার চেষ্টা করে, যার কারণে এই শ্রমিক শ্রেণী, এখানে শ্রেণী সংগ্রাম মূলত শ্রমিকদের কথা বলা হচ্ছে, যে তারা কলকারখানায় বড় বড় শিল্প কারখানায় কাজ করে, তারা মালিক শ্রেণীর কথা তাদের শুনতে হয়। তো এই মালিক শ্রেণীর আমরা বর্তমানে দুই ধরনের শ্রেণী দেখতে পাই শিল্প কারখানায়। একটা হচ্ছে মালিক শ্রেণী বা পুঁজিপতি শ্রেণী, আর একটা হচ্ছে শ্রমিক শ্রেণী। তো এই শ্রমিকরা মালিক শ্রেণীর বিরুদ্ধে মালিক শ্রেণীর শোষণের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়। তো এটাকেই কার্ল মার্কস শ্রেণী সংগ্রাম তত্ত্ব বলে উল্লেখ করেছেন। তো কার্ল মার্কস বলেছেন যে আদিমকালের পর থেকে বা সভ্যতার শুরু থেকে মানব সমাজের ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। শ্রেণী সংগ্রামের মধ্যে দিয়েই মানুষ তাদের অধিকার দাবি দাওয়া আদায় করার চেষ্টা করেছে। কার্ল মার্কসের প্রধান তত্ত্বসমূহের মধ্যে অন্যতম হলো এই শ্রেণী সংগ্রাম তত্ত্ব। শোষকের বিরুদ্ধে শাসিতের চলমান সংগ্রামই হলো মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্বের মূল বক্তব্য। আমি একটু আগে বললাম যে সমাজের যারা উচ্চ শ্রেণী বা শিল্পপতি শ্রেণী বা পুঁজিপতি শ্রেণী যারা বা ধনী শ্রেণী যারা, তারা সবসময় নিম্ন শ্রেণী বা শ্রমিক শ্রেণীকে সবসময় শোষণ করার চেষ্টা করে। তো এটাই এই শোষকের বিরুদ্ধে শাসিতের চলমান সংগ্রাম, এই শোষকের বিরুদ্ধে শাসিতরা অর্থাৎ নিম্ন শ্রেণী বা শ্রমিক শ্রেণীরা যে সংগ্রাম করে, এটাই হচ্ছে মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্বের মূল বক্তব্য। তার মতে উৎপাদন পদ্ধতির ক্রমাগত পরিবর্তনের সাথে সাথে নতুন নতুন শ্রেণীর আবির্ভাব ঘটছে, অর্থাৎ উৎপাদন পদ্ধতি আগে ছিল কুটির শিল্প, পরে আস্তে আস্তে বৃহৎ শিল্পের সূচনা হয়েছে। বৃহৎ শিল্প বলতে আমরা এখন বড় বড় শিল্প কারখানার কথা বলতে পারি, অর্থাৎ বড় বড় শিল্প কারখানায় বা যন্ত্রচালিত শিল্প কারখানায় উৎপাদন
হচ্ছে। তো এই উৎপাদন পদ্ধতির যত পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে, যত পরিবর্তন হচ্ছে, যত এগিয়ে যাচ্ছে, তার সাথে সাথে উৎপাদন পদ্ধতির পরিবর্তনের সাথে সাথে সমাজে বিভিন্ন ধরনের নতুন নতুন শ্রেণী আমরা দেখতে পাই। তো এই উৎপাদনের পদ্ধতি পরিবর্তনের সাথে সাথে কর্তৃত্ব হস্তান্তরের প্রসঙ্গটি এসে পড়ে, অর্থাৎ ক্ষমতা নিয়ে এই উৎপাদন পদ্ধতির সাথে ক্ষমতা, কর্তৃত্ব এগুলোর প্রসঙ্গটি এসে পড়ে। মার্কস বলেছেন, এই শ্রেণী সংগ্রাম তত্ত্বে মার্কস বলেছেন, সর্বহারাগণ উৎপন্ন সম্পদের অংশ পেতে প্রয়াস চালায়। তো এই সর্বহারাগণ বলতে এখানে শ্রমিকগণের কথা বলা হচ্ছে। শ্রমিকগণ উৎপন্ন সম্পদের কার্ল মার্কস বলেছেন, সর্বহারাগণ উৎপন্ন সম্পদের অংশ পেতে প্রয়াস চালায়। সর্বহারা বলতে এখানে শ্রমিকদের কথা বলা হয়েছে। রাষ্ট্রীয় কর্তৃপক্ষ সর্বহারাদের দমিয়ে রাখতে তৎপর থাকে। রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বা মালিক শ্রেণী সর্বহারাদের বা শ্রমিকদের, সর্বহারা বলতে শ্রমিকদের বলা হচ্ছে, শ্রমিকদের দমিয়ে রাখতে সর্বদাই তৎপর থাকে বা চেষ্টা করে সবসময় দমিয়ে রাখতে। ফলে এই শ্রেণী সংগ্রাম অপরিহার্য হয়ে পড়ে বলে উনি উল্লেখ করেছেন। এটাই মূলত শ্রেণী সংগ্রাম তত্ত্বের মূল কথা কার্ল মার্কসের। শিক্ষার্থী, এখন আমি সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের অবদান সম্পর্কে আলোচনা করব। প্রথমে ম্যাক্স ওয়েবারের জন্ম পরিচিতি সম্পর্কে বলি। ম্যাক্স ওয়েবার 1864 সালে পশ্চিম জার্মানিতে জন্মগ্রহণ করেন। 1864 সালে তার জন্ম, আর পশ্চিম জার্মানিতে তার জন্ম। তার বিখ্যাত গ্রন্থ, অনেকগুলো গ্রন্থ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম। ম্যাক্স ওয়েবারের অবদান সমূহ এখানে আমি আলোচনা করব এই পর্যায়ে। প্রথমে ম্যাক্স ওয়েবারের যে অবদান বা মতবাদ রয়েছে সেটা হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। আমাদের সমাজ বিভিন্ন স্তরে স্তরে সাজানো, উঁচু থেকে নিচুতে বা নিচু থেকে উঁচুতে স্তরে স্তরে শ্রেণী বিন্যাস করা আছে। এটাকে বলা হচ্ছে স্তর বিন্যাস। যেমন ধরো বৃত্তের দিক থেকে যদি আমি বলি, উচ্চবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, নিম্নবিত্ত শ্রেণী। আবার পেশার দিক থেকে যদি বলি, ছাত্র শ্রেণী, শিক্ষক শ্রেণী, চাকরিজীবী শ্রেণী। তো এখানে এভাবে সমাজ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। এটাকে উনি সামাজিক স্তর বিন্যাস বলে উল্লেখ করেছেন। তো এই সামাজিক স্তর বিন্যাসের তিনটি দিকের কথা উনি উল্লেখ করেন ম্যাক্স ওয়েবার। তিনটি দিক হচ্ছে, তার মধ্যে তিনটি দিক থেকে সমাজকে স্তরায়িত করা যায়। দিকগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে শ্রেণী, 2 নাম্বার মর্যাদা, তারপর 3 নাম্বার হচ্ছে ক্ষমতা। উনি এই তিনটা দিক থেকে সমাজকে স্তরে স্তরে বিন্যাস করেছেন। প্রথমে শ্রেণীর দিক থেকে, তারপর মর্যাদার দিক থেকে, সবশেষে ক্ষমতার দিক থেকে উনি স্তর বিন্যাস করেছেন। প্রিয় ছাত্রছাত্রী, এই পর্যায়ে আমি ম্যাক্স ওয়েবারের ক্ষমতা ও কর্তৃত্ব সম্পর্কে আলোচনা করব। ম্যাক্স ওয়েবার ক্ষমতা ও কর্তৃত্ব সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন বিস্তারিতভাবে। তোমাদের এখানে আমি এই ম্যাক্স ওয়েবারের অবদানের মধ্যে আজকে আমি ক্ষমতা কি বা কাকে বলে, কর্তৃত্ব কি বা কাকে বলে কর্তৃত্ব, এই সম্পর্কে প্রথমে আলোচনা করব। ক্ষমতা, এখানে ম্যাক্স ওয়েবার ক্ষমতা সম্পর্কে যা বলেছেন, ওয়েবার ওই ব্যক্তিকে ক্ষমতাবান বলেছেন যে অন্যের বাধা সত্ত্বেও নিজের ইচ্ছার অভিব্যক্তি ঘটাতে সক্ষম।
কথা মানতে বাধ্য হয় তাহলে এই বিষয়টাকে ক্ষমতা বলে অভিহিত করেছেন। অর্থাৎ ক্ষমতার সাথে বৈধ কথাটা জড়িত না, অর্থাৎ ক্ষমতা যে ক্ষমতা দেখাবে তার ক্ষমতাটা বৈধ নাও হতে পারে। এখানে কর্তৃত্বের সংজ্ঞায় তোমরা দেখো, ক্ষমতা যখন বৈধতা লাভ করে তখন তাকে কর্তৃত্ব বলা হয়। অর্থাৎ কর্তৃত্ব কথার সাথে বৈধতা জড়িত, যে ক্ষমতাটা বৈধ সেটাকে এখানে কর্তৃত্ব বলা হয়েছে। তাহলে মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে বৈধ ক্ষমতা আর একটা হচ্ছে অবৈধ ক্ষমতা আর একটা হচ্ছে বৈধ ক্ষমতা। এই ক্ষমতার ক্ষেত্রে মানুষের ক্ষমতাটা বৈধ নাও হতে পারে, সে ইচ্ছাকৃতভাবে অন্যকে জোরপূর্বক কাজ করতে বাধ্য করতে পারে, কিন্তু কর্তৃত্বতে দেখা যায় এই ক্ষমতাটা বৈধ। যেমন উদাহরণ হিসেবে আমি সরকারি কর্মকর্তা বা পুলিশ প্রশাসনের কথা বলতে পারি, তাদের ক্ষমতাটা হচ্ছে বৈধ। তো ক্ষমতা যখন বৈধতা লাভ করে তখন তাকে কর্তৃত্ব বলা হয়। অর্থাৎ আইনগতভাবেই কারো হাতে যদি ক্ষমতা অর্পণ করা হয় সেটাকে আমরা কর্তৃত্ব বলবো। কর্তৃত্বের সংজ্ঞা আবার এভাবেও তোমরা লিখতে পারো, ক্ষমতার ভিত্তি যদি আইন হয় তখন তাকে কর্তৃত্ব বলা হয়। শিক্ষার্থী, ম্যাক্স ওয়েবার 3 ধরনের কর্তৃত্বের কথা বলেছেন। কর্তৃত্বের সংজ্ঞা শেখার পর আমাদের যে কোশ্চেনটা জানতে হবে সেটা হচ্ছে ম্যাক্স ওয়েবারের কর্তৃত্ব কত প্রকার ও কি কি আলোচনা করো। ম্যাক্স ওয়েবার 3 ধরনের কর্তৃত্বের কথা বলেন। প্রথম পয়েন্ট হচ্ছে যৌক্তিক কর্তৃত্ব। এই কোশ্চেনটা তোমাদের সৃজনশীল কোশ্চেনে আসে, ম্যাক্স ওয়েবারের কর্তৃত্ব কত প্রকার, তো এই কত প্রকার ও কি কি, এই কর্তৃত্ব কত প্রকার ও কি কি সাথে তোমাদের ব্যাখ্যাটাও করতে হবে। প্রথমে হচ্ছে যৌক্তিক কর্তৃত্ব। এই কর্তৃত্বের ভিত্তি হলো মানবিক বা প্রচলিত আইন ও বিধিবিধান যা ন্যায়সঙ্গত। অর্থাৎ এই কর্তৃত্বটা হচ্ছে একটা সমাজের, একটা দেশের প্রচলিত আইন বা বিধিবিধান, নিয়ম কানুন, আইন কানুনের মধ্যে এই কর্তৃত্ব পড়ে। এটা ন্যায়সঙ্গত, সমাজের জন্য বা দেশের জন্য ন্যায়সঙ্গত, দেশের উন্নয়নের জন্য, দেশের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য এটা ন্যায়সঙ্গত। যিনি এই কর্তৃত্ব প্রয়োগ করেন তিনি আইন দ্বারা ক্ষমতার অধিকার প্রাপ্ত। অর্থাৎ সরকার কর্তৃক বা আইন কর্তৃক সেই ব্যক্তির বা প্রশাসনের হাতে ক্ষমতা অর্পণ করা হয়। সরকারিভাবে বা আইনগতভাবে তার হাতে বা তাদের হাতে ক্ষমতা প্রদান করার অধিকার দেয়া হয়। এই কর্তৃত্ব আধুনিক ও শিল্পায়িত সমাজের বৈশিষ্ট্য। এটা আমরা বর্তমানে আমাদের আধুনিক সমাজে বা শিল্পায়িত সমাজে আমরা দেখতে পাই। এখানে তোমরা এই যৌক্তিক কর্তৃত্বের উদাহরণ হিসাবে পুলিশ প্রশাসনের কথা তোমরা বলতে পারো, তাদের হাতে বা সরকারি কর্মকর্তার কথা বলতে পারো, তাদের হাতেও অনেক ক্ষমতা রয়েছে। সরকারি আমলা, প্রশাসনিক কর্মকর্তা, তো যাই হোক পুলিশ প্রশাসনের কথা এখানে তোমরা ভেবে নিতে পারো যে তার হাতে একটা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশের হাতে অর্পণ করা হয়েছে। ম্যাক্স ওয়েবারের 3 ধরনের কর্তৃত্বের মধ্যে দ্বিতীয় কর্তৃত্ব হচ্ছে ঐন্দ্রজালিক কর্তৃত্ব। এরূপ কর্তৃত্ব ব্যক্তির অসাধারণ গুণাবলী, বীরত্ব ও স্মরণীয় চারিত্রিক বৈশিষ্ট্যের উপর প্রতিষ্ঠিত। যেমন শেরে বাংলা একে ফজলুল হক, বাঙালি জাতির বঙ্গবন্ধু, বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইত্যাদি। অর্থাৎ এই কর্তৃত্বে পুরো
করণীয় কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, চারিত্রিক গুণাবলী অন্যকে প্রভাবিত করে। তো এই কর্তৃত্বকে বলা হচ্ছে অন্তর্জাতিক কর্তৃত্ব। উদাহরণ হিসাবে শেরেবাংলা একে ফজলুল হকের কথা এখানে বলা হয়েছে। আহালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলতে পারি আমরা। এরপর 3 নম্বর কর্তৃত্বের নাম হচ্ছে ঐতিহ্যবাহী কর্তৃত্ব। এরূপ কর্তৃত্বে উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে, অর্থাৎ যার হাতে ক্ষমতা রয়েছে তিনি উত্তরাধিকার সূত্রে এই ক্ষমতা বা কর্তৃত্ব অর্জন করে। এই কর্তৃত্বের ধারক অর্থাৎ যার হাতে এই ক্ষমতা বা কর্তৃত্ব রয়েছে তা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ক্ষমতার দ্বারা ক্ষমতা প্রয়োগ করেন। যেমন রাজার ছেলে রাজা হওয়া। এরপর ম্যাক্স ওয়েবারের যে তত্ত্বটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামাজিক ক্রিয়া। সামাজিক ক্রিয়া বা কর্ম নিয়ে উনি আলোচনা করেছেন। সমাজ বিজ্ঞানকে সায়েন্স অফ অ্যাকশন বা ক্রিয়ার বিজ্ঞান বলে উনি উল্লেখ করেছেন। এটা তোমাদের বহু নির্বাচনীতে আসে অনেক সময় যে সমাজ বিজ্ঞানকে ক্রিয়ার বিজ্ঞান কে বলেছেন। ম্যাক্স ওয়েবারের নামটা তখন লিখতে হবে। ম্যাক্স ওয়েবারের একটা সংজ্ঞাও সমাজ বিজ্ঞানে আছে যে ম্যাক্স ওয়েবার সমাজ বিজ্ঞানকে সামাজিক ক্রিয়া বা কর্মের বিজ্ঞান বলে উনি উল্লেখ করেছেন। তিনি 3 ধরনের কর্মের উল্লেখ করেন। ক্রিয়া বা কর্ম, ক্রিয়ার অর্থ হচ্ছে কর্ম। তিনি 3 ধরনের কর্মের উল্লেখ করেছেন বা ক্রিয়া উল্লেখ করেছেন। প্রথমে ঐতিহ্যবাহী ক্রিয়া, যৌক্তিক ক্রিয়া এবং সবশেষে ভাবগত ক্রিয়া। এরপর সর্বশেষ তত্ত্ব হচ্ছে আমলাতন্ত্র। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্র বলতে বুঝিয়েছেন রাষ্ট্র পরিচালনার পদ্ধতি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রতিটা রাষ্ট্রে এই আমলাতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। অর্থাৎ সংজ্ঞাটা খেয়াল করো সবাই, যে উপায়ে বা কৌশলে রাষ্ট্র পরিচালিত হয় কিংবা এর কার্যক্রম সম্পাদন করা হয় তাকে আমলাতন্ত্র বলা হয়। এই আমলাতন্ত্র এই সংজ্ঞাটি বা ব্যাখ্যা এই সময় সৃজনশীল কোশ্চেনে আসে, তোমাদের এটা জানতে হবে। প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি এই পর্যায়ে অর্থাৎ এই 3য় অধ্যায়ে সমাজবিজ্ঞান প্রথম পত্রের 3য় অধ্যায়ে আমি এ পর্যন্ত যে 6 জন সমাজবিজ্ঞানীর সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। সেই 6 জন সমাজবিজ্ঞানীর সংক্ষিপ্ত পরিচিতি আমি এখানে চার্ট আকারে উল্লেখ করেছি যাতে তোমাদের মনে রাখতে সহজ হয়। যেমন তোমাদের প্রথমে আমি ইবনে খালদুন সম্পর্কে জন্মসাল উল্লেখ করেছি, তারপর জন্মস্থান, বিখ্যাত গ্রন্থ, তত্ত্ব বা মতবাদ, অর্থাৎ এই 6 জন সমাজবিজ্ঞানীর জন্মসাল, জন্মস্থান, বিখ্যাত গ্রন্থ এবং কি কি তারা তত্ত্ব দিয়েছেন বা মতবাদ দিয়েছেন এগুলো তোমাদের বহু নির্বাচনী কোশ্চেনে আসার সম্ভাবনা থাকে বা আসে। বহু নির্বাচনী কোশ্চেনে আসে, অনেক সময় সৃজনশীল কোশ্চেনেও আসে। এই জন্য আমি এই 6 জন সমাজবিজ্ঞানীর পরিচিতি বা বিখ্যাত গ্রন্থ, অবদান সমূহ যাতে তোমাদের সহজে মনে থাকে এই জন্য আমি চার্ট আকারে উল্লেখ করেছি। তোমরা যদি এই চার্টটা মনে রাখো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, বহু নির্বাচনী কোশ্চেনের জন্য সুবিধা হবে। প্রথমে দেখো এখানে প্রথমে ইবনে খালদুনের নাম রয়েছে তোমাদের বইয়ে। ওনার জন্মসালটা যতগুলো সমাজবিজ্ঞানী রয়েছে ওনার জন্মসাল সবচেয়ে প্রথমে আর কি প্রথমে জন্ম হচ্ছে ইবনে খালদুনের, তারপর অগাস্ট্যের জন্ম, তারপর কার্ল মার্কসের জন্ম,
এরপর হারবার্ট স্পেন্সারের জন্ম, তারপর এমিল ডুরখেমের জন্ম, সবশেষে ম্যাক্স ওয়েবারের জন্ম। তো আমি যার জন্ম আগে তার থেকে শুরু করে সবচেয়ে যার জন্ম সবচেয়ে শেষে তার নাম এভাবে সিরিয়ালি উল্লেখ করেছি যাতে তোমাদের মনে রাখা সহজ হয়। প্রথমে ইবনে খালদুনের নাম, উনি 1332 খ্রিস্টাব্দে 27 মে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান হচ্ছে আফ্রিকা দেশের তিউনিস শহরে। তিউনিস হচ্ছে শহরের নাম, আফ্রিকা হচ্ছে দেশের নাম। ওনার বিখ্যাত গ্রন্থ হচ্ছে, ইবনে খালদুনের বিখ্যাত গ্রন্থ হচ্ছে তা প্রোলেগোমিনা বা আল মুকাদ্দিমা গ্রন্থ। ওনার এটা সবচেয়ে বিখ্যাত গ্রন্থ। এটা এই আল মুকাদ্দিমা গ্রন্থ 1380 সালে উনি এটা রচনা করেন। তার ইবনে খালদুনের তত্ত্ব বা মতবাদ সমূহ হলো আল আসাবিয়া, আল কুমরান, বাদওয়া ও হামরা। এই তত্ত্বগুলো সম্পর্কে আমি তোমাদের আলোচনা করেছি। এরপর হচ্ছে অগাস্ট কোত। অগাস্ট কোতকে বলা হয় সমাজবিজ্ঞানের জনক, আর ইবনে খালদুন হচ্ছে সমাজবিজ্ঞানের আদি জনক। তো অগাস্ট কোতের জন্ম সাল হচ্ছে 1798 সালে 19 জানুয়ারি। উনি জন্মগ্রহণ করেন, ওনার জন্মস্থান হচ্ছে ফ্রান্সে, ফ্রান্সের মন্টিপেলিয়ার শহরে। অগাস্ট কোতের বিখ্যাত গ্রন্থ হচ্ছে পজিটিভ ফিলোসফি। আর ওনার তত্ত্ব বা মতবাদ সমূহ হচ্ছে দৃশ্যবাদ বা ত্রয়স্তর সূত্র। এই দুইটা মতবাদ সম্পর্কে আমি তোমাদের আলোচনা করেছি। 3 নাম্বার সমাজবিজ্ঞানীর নাম রয়েছে কার্ল মার্ক্সের। ওনার জন্ম 1818 সালে 5 মে। ওনার জন্মস্থান হচ্ছে জার্মানিতে ক্রিয়ের শহরে। ওনার বিখ্যাত গ্রন্থ হচ্ছে ডাস ক্যাপিটাল, দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। এই দুইটা গ্রন্থ সবচেয়ে ওনার দুইটা গ্রন্থ সবচেয়ে বেশি বিখ্যাত। প্রথমে হচ্ছে ডাস ক্যাপিটাল, তারপর দি কমিউনিস্ট ম্যানিফেস্টো। কার্ল মার্ক্সের তত্ত্ব বা মতবাদ সমূহের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য তত্ত্ব হচ্ছে শ্রেণী সংগ্রাম তত্ত্ব। ওনার আরো অনেক তত্ত্ব রয়েছে, তবে শ্রেণী সংগ্রাম তত্ত্বটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান তত্ত্ব। এই তত্ত্ব সম্পর্কে আমি তোমাদের আলোচনা করেছি। তারপর 4 নাম্বার পয়েন্টে রয়েছে হারবার্ট স্পেন্সারের নাম। ওনার জন্ম সাল হচ্ছে 1820 সালে 27 এপ্রিল। ওনার জন্ম ইংল্যান্ডে, দেশের নাম হচ্ছে ইংল্যান্ড। ওনার দুইটা বিখ্যাত গ্রন্থ রয়েছে, একটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল, আর একটা হচ্ছে 2 নম্বরে দ্য প্রিন্সিপাল অফ সোশিওলজি। ওনার তত্ত্বগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সামাজিক বিবর্তনের তত্ত্ব আর জৈবিক সাদৃশ্যের তত্ত্ব। এই দুইটা তত্ত্ব সম্পর্কে আমি আলোচনা করেছি। 5 নাম্বার পয়েন্টে রয়েছে এমিল ডুরখেইমের নাম। ওনার জন্মসাল 1858 সালে 15 এপ্রিল। ওনার জন্মস্থান ফ্রান্সে ইপিনাল শহরে, দেশের নাম হচ্ছে ফ্রান্স। এরপর ওনার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য সুইসাইড গ্রন্থ, যেটা 1897 সালে প্রতিষ্ঠিত হয় বা প্রকাশিত হয়। দ্য সুইসাইড গ্রন্থটি 1897 সালে প্রকাশিত হয়। ওনার বিখ্যাত তত্ত্ব বা মতবাদের মধ্যে রয়েছে শ্রম বিভাজন তত্ত্ব, জৈবিক সাদৃশ্যের তত্ত্ব, তারপর আত্মহত্যা তত্ত্বও রয়েছে। শ্রম বিভাজন তত্ত্ব, জৈবিক সাদৃশ্য তত্ত্ব, তারপর আত্মহত্যা তত্ত্ব, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব। আত্মহত্যা তত্ত্ব, এই 3টা তত্ত্ব ওনার খুব বিখ্যাত
ওনার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ক্যাপিটালিজম, যেটা 1920 সালে প্রকাশিত হয়। ওনার বিখ্যাত মতবাদের মধ্যে রয়েছে ক্ষমতা ও কর্তৃত্ব মতবাদ, আমলাতন্ত্র মতবাদ বা তত্ত্ব। এই দুইটা তত্ত্ব সম্পর্কে আমি তোমাদের আলোচনা করেছি। তো শিক্ষার্থী, তোমরা এই চার্ট, সমাজবিজ্ঞানীদের এই চার্ট যদি সঠিকভাবে মনে রাখতে পারো, তাহলে বহু নির্বাচনী কোশ্চেনের জন্য এবং সৃজনশীল 1 নম্বর 1 অথবা 2 নম্বর কোশ্চেনের জন্য তোমাদের সুবিধা হবে মনে রাখতে। বিশেষ করে জন্মসাল, জন্মস্থান, বিখ্যাত গ্রন্থগুলো জানা তোমাদের জন্য অবশ্যই জানতে হবে, মনে রাখতে হবে। তো ছাত্রছাত্রী, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।